নমস্কার সবাইকে। অনেকদিন পর আমাদের চ্যানেলে একটা নতুন ভিডিও দেখতে পারবেন। আজকের টপিক হচ্ছে বাজার কখন পড়বে বাড়বে কিভাবে বুঝবেন, এসআইপি এবং লামসাম কখন করাটা সঠিক। বাজার কখন পড়বে বা বাড়বে আর এসআইপি বা লামসাম কখন করবো আর কিরম ভাবে আমরা আমাদের গোলের দিকে এগিয়ে যাব সেটা বুঝবো কিরম ভাবে, কখন টাইমটা সঠিক সেটা বুঝবো কি করে। তার আগে আমাদের যেটা মেন চ্যানেল আছে, এটা আমার পার্টনারের নামে চ্যানেল আছে, রাজ কর্মকার বিজনেস কোচ। এই যে বাজার কখন পড়ছে বা বাড়বে আগের থেকেই যদি প্রেডিকশন বা কোন সময় কোন লেভেলটা ছোবে দেখতে পারেন। 7 মাস 7 মান্থস অ্যাগো একটা ভিডিও বানিয়েছে আমাদের মেন চ্যানেলে। মার্চ 2026-এর পরে আসতে হয়েছে ভয়ঙ্কর র্যালি, আর তারপরে কিন্তু এই যে যুদ্ধ চলছিল ট্রাম্প স্ট্রেট অফ হরমুজের পর, এই যে 30,000 নাকি 18,000 এখান থেকে যে মার্কেট বেড়েছে 22,400 500, 23,000 থেকে 24,500 200 যে র্যালিটা দিল বা মিড ক্যাপ স্মল ক্যাপে যে র্যালিটা দিল, তার আগেই কিন্তু বলা ছিল যে এপ্রিল মাসে বাড়বে আর মার্চে কিন্তু পড়তে পারে, সেটাও কিন্তু বলে দিয়েছিল আমাদের মেন চ্যানেলে। সার্চ করলে আপনারা পেয়ে যাবেন ভিডিওটা। আজকে টপিকে চলে আসি এবার। ফার্স্টে যে ক্ষেত্রে এই চ্যানেলটা আমাদের এডুকেশন পারপোজের জন্য চ্যানেল, বুঝতে হবে যে যারা নতুন ইনভেস্টার আছে তাই জন্য আমি বেসিকটা দিয়ে এগোবো। এত কিছু চার্ট টেকনিক্যাল আপনাদের কিছু বুঝতে হবে না। বারবার আমি বলি গ্রিন ক্যান্ডেল মানে মার্কেট বাড়ছে, রেড ক্যান্ডেল মানে মার্কেট পড়ছে। এটা হচ্ছে 1 মান্থের চার্ট নিয়েছি, 1 মাসের টাইমিং হচ্ছে 1 মান্থের নিয়েছি। এটা আমাদের মেন চ্যানেলে এই চার্টটা আপনারা দেখতে পারবেন, রাজেরই করা জিনিসটা। লিকুইডিটি ট্র্যাপ, সাপ্লাই জোন, 83 এগুলো কিছু আপনাদের বুঝতে হবে না। বাট এই যে যে কোন সময় রাজদা বা কৌশিকদা এইখানে লামসাম করবো না এখানে এসআইপি করব, কোথায় এন্ট্রিটা নেবো, এন্ট্রি এক্সিট নেবো, এই করাটার আগে আমরা এই চার্টটা দেখে নিলাম। এই চার্টটাকে আপনাকে কিছু করতে হবে না। এবার আমি নেক্সট চলে আসছি যে এবার কেন আমরা ইনভেস্ট করছি, ওয়াই উই আর ইনভেস্টিং। ফার্স্টে যেটা গোল্ডেন রুল, কেন আমরা ইনভেস্ট করছি। আপনি ভুলে যান মার্কেট কোথা থেকে পড়ছে কোথা থেকে কমছে, আপনি ভুলে যান। আমি জাস্ট ওই সাবজেক্টটাকে বার করে দিলাম ফর দ্য নেক্সট 5 মিনিটস। পারস্পরিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড খুব নামি ফান্ড আমাদের, আবার মেন চ্যানেলে এটা নিয়েও বলা আছে, সার্চ করে দেখতে পারেন। ইউএম দেখতে পাচ্ছেন কত কোটি টাকার ইউএম। ক্যাগার 3 ইয়ার্সের 18.99%, মানে 19%। লাস্ট 3 ইয়ার্সে পারস্পরিক ফ্লেক্সি ক্যাপ 19% রিটার্ন দিয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 21.5% দিয়েছে। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লার্জ ক্যাপ ফান্ড 17.43 দিয়েছে। তার মানে আমি একটা লার্জ ক্যাপ নিয়ে নিলাম, আমি একটা ফ্লেক্সি ক্যাপ নিয়ে নিলাম, আমি একটা মাল্টি অ্যাসেট ফান্ড নিয়ে নিচ্ছি যেটা 19.60% দিয়েছে লাস্ট 3 ইয়ার্সে। আবার যদি আমি বলি ওভারঅল সবাই ভালো রিটার্ন দিয়েছে। আবার যদি আরবিট্রেজ ফান্ড, যারা আমাদের একটু লিকুইড ফান্ড বা সেভিংস বা এফডি তে একটু বেশি দেখতে চাই, লাস্ট 3 ইয়ার্সে 7.81, এখানে তো কোনো টিডিএস এর গল্প নেই, তাহলে 7.81 আমার অ্যাবসলুট রিটার্ন, আমার নেট রিটার্ন। আর ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডের মধ্যে 13.94, মানে 14% আমি রিটার্ন পেয়েছি। তাহলে কি আমি রিটার্ন সেল করছি? কি বলতে চাইছি আমি, একবার বললাম যে বাজার পড়বে বা বাড়বে, কোথায় লামসাম করব কোথায় এসআইপি করব, আবার সেকেন্ড স্লাইডে আমি আপনাদের এটা দিয়ে এক্সপ্লেন করছি যে কত পার্সেন্ট রিটার্ন দিল। তারপরের স্লাইডে আমি চলে যাচ্ছি। আমি এটা আগের স্লাইডে দেখালাম, সেটা হচ্ছে 3 ইয়ার্সের রিটার্ন, রাইট? আমি 3 ইয়ার্সের রিটার্ন দেখিয়েছি। এবার আমি 10 ইয়ার্সের রিটার্ন দেখাবো, লং টার্ম। 3 ইয়ার্সে দেখালাম, এবার 10 ইয়ার্স রিটার্ন দেখাবো। আদিত্য বিড়লা সানলাইফ লার্জ অ্যান্ড মিড ক্যাপ হ্যাজ গিভেন 15.53, 10 বছরে। মাইন্ড ইট, 3 × 3 9 + 1, 10 ইয়ার্স দিয়েছে 16% নিয়ার অ্যাবাউট। আদিত্য বিড়লা সান লাইফ শুধু লার্জ ক্যাপ ফান্ড 18.13, টাটা মিড ক্যাপ ফান্ড 13.09, সুন্দরম মাল্টি ক্যাপ ফান্ড 15%, মানে 14.96, এইচডিএফসি বিএসসি সেন্সেক্স ইন্ডেক্স, পুরো ইন্ডেক্সের সাথে এটা চলছে 14.02, অ্যান্ড এইচডিএফসি ভ্যালু ফান্ড স্ট্র্যাটেজি 14.57। ফার্স্টে আমি আপনাদেরকে চার্ট দেখালাম, চার্ট দেখাই জাস্ট আমি বললাম যখন মার্কেট বাড়ছে এটাকে আমরা সবুজ ক্যান্ডেল বাড়ছে, যখন মার্কেট পড়ছে তখন রেড ক্যান্ডেল হলে পড়ছে। তার মানে কন্টিনিউয়াসলি একটা এরকম একটা প্যাটার্ন দেখতে পারি, এটা সবাই আপনারা জানেন। তারপরে আমি আপনাদেরকে বোঝালাম যে লাস্ট 3 ইয়ার্সে যে পপুলার ফান্ডগুলো আছে, কিন্তু প্রত্যেকটা ফান্ড আমি ক্যাটেগরি ধরেছি। আরবিট্রেজ ইজ ফর শর্ট টার্ম, লার্জ ক্যাপ, মাল্টি অ্যাসেট, ফ্লেক্সি ক্যাপ, অ্যান্ড এখানে কোনো স্মল ক্যাপ ছিল না দেখিনি, আমি ব্যালেন্স অ্যাডভান্টেজও ধরিয়েছি। আবার 10 ইয়ার্সের রিটার্নে আমি কিন্তু মিড ক্যাপেও ঢুকে গেছি, স্মল ক্যাপেও ঢুকে গেছি, লার্জ অ্যান্ড মিড ক্যাপেও ঢুকেছি, লার্জ ক্যাপও ধরেছি, আবার মাল্টি ক্যাপও করেছি। এখানে কিন্তু আরবিট্রেজ হবে না, কিন্তু আরবিট্রেজ তো শর্ট টার্মের জন্য, সেভিংস ফান্ড বা আমার এফডিকে বিট করার জন্য। নেক্সট হচ্ছে যে আমি নিফটি ফিফটি যে আপনাদেরকে চার্টটা দেখাচ্ছি, নিফটি ফিফটি চার্টটা দেখানোর সময় আমাকে দেখাতাম যে নিফটি ফিফটিতে কি কনসিস্ট করে। এখন প্রত্যেকটা তো 50টা স্টক আমি এইটুকুনি ভিডিওতে ডিটেলসে দিতে পারবো না। জাস্ট আমি যেগুলো টপ আছে অ্যালফাবেটিক যেরকম অ্যালফাবেট ওয়াইজ যাচ্ছি।
আদানি এন্টারপ্রাইজ, আদানি পোর্টস, অ্যাপোলো হসপিটাল, এশিয়ান পেন্টস, অ্যাক্সিস ব্যাংক, বাজাজ অটো, বাজাজ ফিনজার্ভ অ্যান্ড বাজাজ ফিনান্স। অ্যালফাবেট ওয়াইজ গেছি এ টু বি, যেটুকুনি এগুলো প্রত্যেকটাই বড় স্টক অ্যান্ড বোথ লার্জ ক্যাপ স্টকস। অল আর লার্জ ক্যাপ স্টকস দেখতেই পাচ্ছেন। নিফটি ফিফটিতেই কনসিস্ট করছে। এইবার বাজার কখন পড়বে বা বাড়বে, এই যে টোটাল লিকুইডিটি ট্র্যাপ, সাপ্লাই জোন, কোথায় রেজিস্টেন্স, কোথায় আমার সাপোর্ট, এগুলো বোঝার জন্য প্রত্যেকটা আমাকে অ্যাঙ্গেল বুঝতে হবে। ফার্স্ট অ্যাঙ্গেল হচ্ছে ফান্ডামেন্টাল। আমার প্রত্যেকটা স্টক, আমার প্রত্যেকটা সেক্টর, আমার প্রত্যেকটা ইন্ডাস্ট্রির ফান্ডামেন্টাল বুঝতে হবে। ফান্ডামেন্টাল বোঝার জন্য আমাদের কি করতে হবে? পি রেশিও যেতে হবে, তার পিবি রেশিও যেতে হবে, তার সেক্টর পির সাথে কম্পেয়ার করতে হবে। প্লাস যদি আমি কোনো সিঙ্গুলার স্টককে করি, তার আমার কম্পিটিটরের সাথে তার আবার আমাকে কম্পারিজন করতে হবে, তার অ্যানালাইসিস করতে হবে। একটা ইন্ডেক্স যখন গঠন হবে, তার জন্য আমাকে একটা ডিটেলস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে যে কখন মার্কেট পড়বে বা বাড়বে। এবার পড়বে বা বাড়বে তার সাথে কি কনসিস্ট করছে যে বাড়বেই। একটা স্টক যখন বাড়বে, তার বিজনেসটাকে ভালোভাবে রান করতে হবে, তার ব্যবসাটাকে ভালোভাবে বাড়তে হবে, তার ব্যবসাটাকে দেখতে হবে, তার ব্যালেন্স শিট দেখতে হবে, তার আমার রেভিনিউ দেখতে হবে, তার আমার লাইবিলিটিস দেখতে হবে। প্রত্যেকটা ক্যাটেগরিকে আমার ডিটেল ভাবে অ্যানালিসিস করতে হবে। এবার কৌশিকদা, যদি আমাকে মানে আমার যে স্টকটা বাড়ছে, তাহলে তুমি তো বলছো ফান্ডামেন্টাল দেখলে আমার স্টকটা বেড়ে যাচ্ছে, না সেরকম না। এবার এই যে রিসেন্ট যে প্যানিকটা হলো, এই যে ট্রাম্পের নিউজের জন্য, যে এই যে এক যুদ্ধ হচ্ছে, এই হচ্ছে যে মার্কেট যে পড়ে গেল, তাহলে একটা নিউজ ক্ষমতা রাখছে 10 to 12% মার্কেট ফেলে দেওয়ার মতো কিন্তু ক্ষমতা রাখছে একটা নিউজ। সেকেন্ড অফ অল যেটা আছে, আমাদের মেন চ্যানেলে বা রাজ বরংবার বলে এসছে যে 2027 রিসেশন আসতে পারে। কোন সময় আসবে না আসবে সেটা আমাদের ইনভেস্টার্সরা আমাদের আগে জানবে। অবভিয়াসলি তাদের সুইচিং বগেরা করানো, তাদের পোর্টফোলিও দেখা অলরেডি আগে থেকে আমরা করে দেবো। বাট আপনাদের পোর্টফোলিওর কি হবে? এইবার অ্যান্সার হচ্ছে যে লামসাম করবো না এসআইপি করবো। ফার্স্টলি আমি বলে দিই, মার্কেট যখন পড়বে, এসআইপি করলে আমার লাভটা মানে ভালো। এসআইপি করলে লাভই আমার হিসেব মতো, কেন মার্কেট যত পড়ছে আমি বেশি আমার এনএভি পাচ্ছি, বেশি ইউনিট অ্যাকুমুলেট করতে পারছি। তো মার্কেট যদি আমার পড়ে, আমার জন্য এসআইপি ভালো। বাট ইন দ্য লং টার্ম, লামসাম অলওয়েজ উইন। লামসাম অলওয়েজ উইনস, বিকজ আজকে যদি আমি আজকে 1 লাখ টাকা বা 2 লাখ টাকা কোনো জায়গায় আমি ইনভেস্ট করি, আর যদি আমি ক্ষমতা রাখি যে 7-8 বছর পরই আমি ওটাকে কর্পাসটাকে আমি তুলবো বা হাত দেওয়া চোখে দিয়ে আমি এটাকে আলটিমেটলি রিডিম করবো, আমি যদি প্রত্যেক দিন দেখতে থাকি যে কখন পড়ছে বাড়ছে পড়ছে বাড়ছে, প্যানিক আমার হবেই। বিকজ ইকোনমিক্স ইজ আ সাবজেক্টিভ সায়েন্স। আপনার ইকোনমিক্সের সাথেই মার্কেট, প্রত্যেকটা যেই গ্লোবাল মার্কেট, ম্যাক্রো মার্কেট, আমরা এই ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে ডিল করছি, যে কখন কোন স্টক বাড়ছে কখন কোন স্টক পড়বে, সেটা আমার ম্যাক্রো ইকোনমিক্সের উপরই আছে। লামসাম অলওয়েজ উইনস ইন লং টার্ম। বাট এসআইপি কি করে? এসআইপি যে ক্ষেত্রে আমার প্রত্যেকটা মাসে কাটতে 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 যাচ্ছে, আমার প্যানিকটাকে অ্যাবজর্ব করছে, রিস্কটাকে অ্যাভয়েড করে দিচ্ছে। এইবার যে আপনারা আমাদের যে ভিডিওটা ক্লিক করেছেন, আমাদের রোলটা কি? মার্কেট পড়বে বাড়বে কোন সময় লামসাম করতে হবে এসআইপি করতে হবে সেটা তো তাও নয়, বুঝলাম যে এগুলো এগুলো করে ক্যাটেগরি করতে পারবেন। যদি আপনাকে সড়গড়ে হতে হবে, আপনাকে এটাই প্রফেশন করতে হবে। আপনি ধরুন ডক্টর, প্লাস আপনি বলছেন আমি এটাও সাইড বাই সাইড করবো, হয় না। দু নৌকায় পা দিয়ে চলা যায় না, আপনাকে একটাই সিলেক্ট করতে হবে। এবার আমাদের মতো অ্যাডভাইজারের কাজ কি? প্রথম কথা, এটা একটা আমাদের ক্লায়েন্টেরই পোর্টফোলিও, পাস্ট পোর্টফোলিও, যেটা আমাদের কাছে সুইচ হয়ে এসছে। যারা আপনারা ভিডিও দেখছেন, আপনাদের হয়তো অ্যাডভাইজারের কাছে আপনাদের পোর্টফোলিও দেওয়া আছে, এটা কিনা পোর্টফোলিও রিভিউ। যারা বলেন যে পোর্টফোলিও রিভিউ হয় কি, কিরকম ভাবে আমরা পোর্টফোলিও রিভিউটা করি, এটা আমার একটা পাস্ট ক্লায়েন্ট যার সুইচ হয়ে এসছে। এখানে কোনো ফান্ড আমাদের রেকমেন্ডেশন করা না। এই ভিডিওতে যেই ফান্ডগুলো আমি নাম নিচ্ছি, কোনো কিছুই আমরা রেকমেন্ডেশন করছি না যে ফিউচারে এত% রিটার্ন দেবে কি দেবে না। বাট পোর্টফোলিও রিভিউটা হচ্ছে কি করে? ICICI Prudential Silver ETF, ICICI Prudential Large and Mid Cap, Nippon India Multi Cap, SBI Banking and Financial Services। দেখতে পাচ্ছি যে আউট পারফর্ম মানে আমার ইন্ডেক্সের থেকে আউট পারফর্ম করেছে। ইকুয়াল টু মানে +-10%, মানে এগেইনস্ট মানে অ্যাভারেজ রিটার্ন দিচ্ছে, বাট ঠিকঠাক রিটার্ন দিচ্ছে ইন লাইন। ICICI Prudential Ultra Short Dep Fund, Canara Robeco Large Cap Fund। আর মোর দ্যান এগেইনস্ট দ্য বেঞ্চমার্ক মানে আন্ডার পারফর্ম করছে, তার মধ্যে একটা ফান্ড আছে অ্যাক্সিস লার্জ অ্যান্ড মিড ক্যাপ। এবার এই যে ক্যাটাগরিটা আমি বার করেছি, যে কোনটা আউট পারফর্ম করেছে, কোনটা ইন লাইন আছে, আর কোনটা আন্ডার পারফর্ম করেছে, আরেকটা দেখবেন রেড জোন আছে, মানে একদম এগেনস্ট দ্য মানে মানে মার্কেট যা রিটার্ন জেনারেট করেছে সেটাও দিতে পারিনি, সেটা একটা ক্যাটেগরি আছে। তো এটা আমার একটা ক্লায়েন্টের নেই। আমি নেক্সট স্লাইডে যাওয়ার আগে বলে দিচ্ছি, এইটা হচ্ছে আমার ক্লায়েন্টের পুরো পোর্টফোলিও।
তার পোর্টফোলিও 43 lakhs-এর পোর্টফোলিও, কারেন্ট ভ্যালু হচ্ছে 61 lakh। এখানে যে আমি আপনাদেরকে মিউচুয়াল ফান্ডে বা স্কিমের নামগুলো বললাম, প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন যে কবে কবে পারচেজ ডেট দেওয়া আছে, কত টাকা করেছে, ভ্যালু वगैरह XIR সব দেওয়া আছে। স্ট্রেসড পারফরমেন্স, আউট পারফরমেন্স, আউট পারফরমেন্স, আউট পারফরমেন্স, আউট পারফরমেন্স, ইনলাইন সবগুলোই দেওয়া আছে। প্লাস দেখতে পাচ্ছেন যেটা আন্ডার পারফর্ম করা আছে সেটারও নাম দেওয়া আছে, এটা বললাম অ্যাক্সিস লার্জ অ্যান্ড মিড ক্যাপ, আউট পারফর্ম, ইনলাইন। তো এই ক্যাটেগরি ওয়াইজ ভাবে সুইচ ইন করানো, যে আপনার ফান্ডগুলো সঠিক জায়গায় আছে কিনা, আপনার গোল ওরিয়েন্টেড, মানে আপনার গোলটা যেখানে, আপনার যেটা দরকার, আমার ধরুন ক্লায়েন্টের দরকার 2.5 কোটি, 2.5 কোটি এত বছরে, এক্স ইয়ার্স, 2.5 কোটি হতে পারে 5 বছরে, 2.5 কোটি হতে পারে 10 বছরে, 2.5 কোটি হতে পারে 15 বছরে, আবার তার 2.5 কোটি হতে পারে 3 বছরে। আপনারা তো অলরেডি দেখেই থাকেন যে আমাদের কাছে কত কিছু ভ্যারাইটি আছে, গিফট সিটি আছে, SIF আছে, PMS আছে, AIF আছে, প্রি IPO স্টকস আছে, মাল্টিপ্যাকার সেগমেন্টেরও স্টকস আছে। তো প্রচুর আমাদের কাছে ভ্যারাইটি আছে, প্রচুর আমাদের কাছে ডাইভার্সিফাই ভ্যারাইটি আছে। বাট ইন অনলি সোল মিউচুয়াল ফান্ড, যে লামসাম করবো, SIP করবো, আমার আর কিছু মাথা হেডেক নিতে চাই না রাজদা, আমি মিউচুয়াল ফান্ডই করবো, আমার আর কোনো কিছু চাই না, সেখানেও আমাদের মতো অ্যাডভাইজার্সের কি দরকার, আমাদের মতো অ্যাডভাইজারের দরকার কেন? বিকজ আমরা ট্র্যাক রাখছি যে আপনার যে স্কিমটা আছে বা ফান্ডটা আছে ইন লাইন, আউট পারফর্ম, আন্ডার পারফর্ম, বা এটাকে আমাকে ইমিডিয়েট সুইচ করতে হবে কিনা। যদি আমি ইমিডিয়েট সুইচ না করি তাহলে কি হবে? যদি আমি ইমিডিয়েট সুইচ না করি তাহলে কি হবে? তাহলে কিছুই হবে না। আপনার যেটা 43 lakhs-এর যে আমার ক্লায়েন্টের পোর্টফোলিওটা আছে, এরকম একটা জোন হবে, 43 lakhs-এর ভ্যালুটা এটা এখন 61 lakh হয়ে আছে, সেটা হয়তো প্যানিক করে 48 lakhs-এ চলে আসবে, আর আপনি তখন সেল করে বেরিয়ে যাবেন। আপনি প্যানিক করে সেল করে বেরিয়ে যাবেন। হয়তো হতে পারে আপনি হয়তো ইমিডিয়েট লস দেখছেন না, বিকজ 43 lakhs আপনার ইনভেস্টেড ভ্যালু, 48 lakhs আপনি সেল করলেন, আপনি দেখছেন 5 লাখ টাকা প্রফিট হলো। বাট আপনি কিসে মিস করলেন? আপনি এক্সট্রা 13 লাখ টাকা মিস করলেন। আপনি অ্যাবসোলুট রিটার্নটাকে ক্যাচ করতে পারলেন না। লোকে আমাদের কাছে কেন আসে? দ্য আর্ট অফ বুকিং প্রফিট অ্যান্ড দ্য আর্ট অফ বুকিং লস। কখন লস বুক করতে হবে, কখন প্রফিট বুক করতে হবে, সেটাও আমরা বলে দিই। আমরা লস বুক করে সুইচ করাই না। আমাদের ক্লায়েন্টসরা তার সাক্ষী দিতে পারে, কমেন্টসে দিতে পারে যে আমরা যখন কিছু কিছু ফান্ড সুইচ করেছি, হতে পারে মাইনাসে আছে, বাট বলছি যে এইটা যেই ফান্ডে আমরা সুইচ করছি সেটা এনইভিটা এমন জায়গায় ডিসপ্লেসমেন্ট হয়ে আছে যেখানে কিনা যখন মার্কেট বাড়বে আমি বেটার রিটার্ন পাবো। পুশ পুলব্যাক থিওরি আছে, ডাউমেন্স থিওরি আছে, প্রচুর থিওরি আছে, এগুলো আপনারা জানবেন কি করে? আমি তো ফার্স্ট স্লাইডেই বলে দিলাম যে মার্কেট, ফার্স্ট স্লাইডে আমাদের টপিকই ছিল হচ্ছে যে মার্কেট যখন বাড়বে বা পড়বে কিরম ভাবে আমরা SIP আর লামসাম কখন কতটা করে বাড়াবো বা সম্ভব করবো। বাট তার জন্য তো আপনাকে জানতে হবে, তার জন্য আপনাকে তো জানতে হবে যে কোন ফান্ডটা কত রিটার্ন দিতে চলেছে ইন দ্য নেক্সট 5 years। আগে কে দিয়েছে, এই যে আমি যে বললাম রিটার্ন সেলটা আমিও করতে পারি 19%, 17%, 21%, HDFC মিড ক্যাপ। কখনো দেখেছেন আজকে এরকম ভাবে যা যেই ফান্ডের নাম বলে বা স্টকের নাম বলে যেগুলো অলরেডি প্রচলিত, মানে যেগুলো আপনারা মুখে শুনে এসছেন, কখনো বলেছেন বা কখনো দেখেছেন, আমরা যেগুলোকে রেকমেন্ড করেছি, যেগুলো রিটার্ন বানিয়ে দিয়েছে সেগুলো আর রিটার্ন বানাবে না, যেগুলো রিটার্ন বানিয়ে দিয়েছে সেগুলো রিটার্ন বানাবে না। অবভিয়াসলি আপনাকে নেক্সট যে ঘোড়া, নেক্সট যার উপর আপনি বেট নিচ্ছেন, এক্স্যাক্ট আমি এই কথাটা বলি, নেক্সট আপনি যার এগেনস্টে মানে যেটাকে নিয়ে আপনি বেট করছেন সেটার উপর আপনাকে ফোকাস রাখতে হবে, সেটার উপর ডিটেল অ্যানালাইসিস লাগবে, তার জন্য নলেজ লাগবে, তার জন্য আপনার প্রিডমিনেন্ট অ্যানালাইসিস লাগবে, যেটা আমাদের কাছে পাবেন, আমাদের রিসার্চ টিমের কাছে পাবেন, এফিসিয়েন্ট ভাবে পাবেন। বিকজ সবার কাছে কিন্তু একটা জিনিস কমন, সেটা হচ্ছে রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্ট আপনি 36-এও করতে পারেন, আবার 66-এও করতে পারেন। যার যখন রিটায়ারমেন্ট তার কাছে তার কর্পাসটাকে করে নিতে হবে উইথ দ্য গিভেন অ্যালোকেশন। কারো ইনকাম মাসে 25,000, কারো ইনকাম মাসে 2.5 লাখ, কারো আবার কোনো কোম্পানি হয় মাসে 25 লাখ টাকা ইনকাম হচ্ছে, তার BMW আছে, কিন্তু তার লাইফস্টাইলে যদি তাকে ম্যাচ করতে হয় তাহলে 25 কোটি টাকা তার অ্যাটলিস্ট ব্যাংকে থাকতে হবে হিসেব মতো। কোনো জায়গায় তো তাকে অ্যাটলিস্ট যদি লাইফস্টাইলটাকে ম্যাচ করাতে হয়, তাহলে ওর যে এক্সপেন্সগুলো আছে বা ইনকাম যেটা হচ্ছে, ইনকামের থেকেই তো আপনি এক্সপেন্স করছেন, তার মাঝখানে আসছে সেভিংস, তার মাঝখানে সেভিংসটা আসছে, সেভিংসটা দিয়ে ইনভেস্টমেন্ট হচ্ছে। এরমভাবে কোন অ্যাডভাইজার আপনাদেরকে বুঝিয়েছে? কখনো বুঝিয়েছে এই ফান্ডে এত টাকা লাগান এত বানিয়ে দেবেন? না, টাকা লাগাচ্ছি না আমরা, আমরা একটা ইকোনমিক স্টাডি করছি, উই আর বেটিং অন দ্য ইন্ডিয়ান ইকোনমি, যেটা কোন জায়গায় কতটা ফ্রুটফুল রিটার্ন দিতে পারে। এই যে বলি ফার্মা সেক্টর, এই যে রাজ আলোচনা করে ডিফেন্স সেক্টর, এই অমুক স্টকটা এতটা বাড়তে পারে, তো অমুক স্টকটা বাড়ার জন্য আমাকে কি দেখতে হচ্ছে? তার ফান্ডামেন্টাল দেখতে হচ্ছে, তার পি রেশিও দেখতে হচ্ছে, তার পিয়ার কম্পারিজন দেখতে হচ্ছে। এত স্টাডি করার পর আমি দুটো শব্দ খুঁজে পাবো, কখন মার্কেট বাড়বে আর কখন মার্কেট পড়বে। তার সেটাকে নিয়ে কিন্তু আমাদের মেন চ্যানেলেও ভিডিও বানাতে থাকে,
অনেক হেড কমেন্টস আছে, অনেকে আবার ভালো কমেন্টসও দেয়, বাট আমরা আমাদের কাজটা কিন্তু করে যাবো। এসআইপি হোক কি লামসাম হোক, আমাকে আগে ফার্স্ট জাজমেন্টটা নিতে হবে যে কোন সময় মার্কেট পড়ছে আর কোন সময় মার্কেট বাড়ছে। জাজমেন্টটা নেওয়ার পর আমাকে আমাদের যেটা কাজ অ্যাজ অ্যান অ্যাডভাইজার, আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আপনাকে সঠিক জায়গায় পৌঁছিয়ে দেওয়া বা সঠিক জায়গায় অ্যানালাইসিস করে দেখা যে কোন ফান্ডটা কিরম ভাবে পারফর্ম করছে, অ্যান্ড উই শুড মুভ ইনটু দ্য নেক্সট ফান্ড বা সুইচ ইনটু দ্য নেক্সট ফান্ড। এটা তো আমি আপনাদেরকে থিওরিটিক্যালি বোঝালাম, এবার রাজ এসে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেবে যে এত টাকা যদি আমি এসআইপি করতে পারি এত বছরে, বা এত টাকা লামসাম করতে পারি, তাহলে কোন ফান্ড কতটা রিটার্ন দেবে। তো কিছু রিসার্চের পার্টটা কৌশিক তো বুঝিয়ে দিলই। নেক্সট, যেহেতু আমাদের ভিডিওতে কোনো স্ক্রিপ্টিং হয় না, মানে আমরা কোনো স্ক্রিপ্টিং করে এই বলবো ওই বলবো, জাস্ট ডেটা প্রেজেন্ট করি নিজেদের মতো যা ইচ্ছে, ধরুন আপনি আমার সামনে বসে আছেন সেই হিসেবে আমরা বলি, কোনো স্ক্রিপ্টিং উই সোয়্যার কোনো দিন আমরা আজ অবধি এখনো অবধি তো মানে কারেন্টলি করি না আমরা। তো সেই জন্য আমি র্যান্ডামলি আমার যেটা যেটা মনে আসছে আমি জাস্ট আপনাদের বলে দিচ্ছি যে কী কী এই যে মার্কেটে, আমি একটা বড় এক্সাম্পল আমরা নিজেদেরটাই দিয়ে দিচ্ছি যে আপনাদেরকে যে এখন জিজ্ঞেস করি এপ্রিল মাস, এটা তো সামনের নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 2027-এ কী হবে আপনারা বলবেন আমি ঘুরে জানবো। বাট আমরা যে এটা কিন্তু একবার করেছি বলে এরকম বলছি না, আমরা এটা করে এসেছি কবে থেকে আপনি এখানে এটা সার্চ করলে দেখতেই পাবেন আমাদের যে 2 এপ্রিলের পর মার্কেট পড়বে, ট্রাম্পের ট্যারিফ আসার পর 4-5 তারিখে পড়ে গেছে, সেটা 1 মাস আগে বলা হয়েছে। জুনের পর মার্কেট ডাউন যাবে জুলাই মাসের 1 তারিখ থেকে ডাউন, অগাস্ট মাসের পর মার্কেট পড়বে সেপ্টেম্বর থেকে ডাউন, ডিসেম্বরে অল্প মিড ডিসেম্বরের পর পড়বে মিড ডিসেম্বরে ডাউন, মার্চের পর থেকে এপ্রিলে আস্তে আস্তে র্যালি আপ ট্রেন্ড স্টার্ট হবে, তার মানে মার্চ একদম ডাউন। অ্যান্ড এপ্রিল থেকেই আমরা এখানে চারটা লেখাই আছে খোলাই আছে, এপ্রিল থেকে দেখবেন মান্থলি ক্যান্ডেলে একদম 1 এপ্রিল থেকে ইভেন 30 মার্চ কি হয়েছে, বটম হয়েছে। যেদিনকার নিউক্লিয়ারের কথা বলেছিল, নিউক্লিয়ার ওয়ারের কথা বলেছিল কে, ট্রাম্প। অ্যান্ড তারপর থেকে এপ্রিলে এখনো অবধি তো আপই রয়েছে। তো এবারে আমরা এটাও বলে দিয়েছি যে আনেওয়ালা 3-4 মাসের মধ্যে আমরা অল টাইম হাই দেখতে পারি, এটাও বলা আছে যারা যারা ফলো করেন আমাকে। এই জিনিসগুলো আগে থেকে কিভাবে সম্ভব, ইভেন 2023 সাল থেকে বলাও আসছে যে 2027-এ রিসেশন আসবে, এটা আমাদের একটা ট্র্যাক যে যারা যারা নিয়ে থেকে করছেন বা অন্য অ্যাডভাইজার যারা যারা কোনো অ্যাডভাইস পাচ্ছেন না তাদের পোর্টফোলিও যে ভ্যালু আছে এখন 50% ডাউন হতে চলেছে, এটাও আমাদের মনে হয়, রাইট। তো এই জিনিসগুলো আপনাকে ঠিকঠাক এন্ট্রি প্রাইস, ঠিকঠাক এক্সিট প্রাইস, এন্ট্রি থেকে এক্সিট প্রাইসটা খুব ইম্পর্টেন্ট, নাহলে আপনি বেরোনোটা সব থেকে ইম্পর্টেন্ট, কিনে তো প্রফিট হয় না, বেরোলেই এন্ট্রি হয়। তো এই জিনিসগুলো কিভাবে আপনারা পাবেন, তো কিছু কিছু জিনিস বলছি। ধরুন ফার্স্টে স্টক ওয়াইজ কি আছে, পিই রেশিও আপনাকে দেখতে হয় নর্মাল, এটা কৌশিকও বলেছে, পিই রেশিও দেখতে হয়, পিবি রেশিও দেখতে হয়, তার ইন্ট্রিনসিক ভ্যালু দেখতে হয়, তার ব্যালেন্স শিটের রেভিনিউ দেখতে হয়, ইনকাম দেখতে হয়, অ্যাসেটস দেখতে হয়, লায়াবিলিটিস দেখতে হয়, দুটো ডিফারেন্স দেখতে হয়, ক্যাশ ফ্লো দেখতে হয়, তারপরে কি ডেট টু ইকুইটি দেখতে হয়, আরওই দেখতে হয়, আরওসি দেখতে হয়, পেগ রেশিও দেখতে হয়, প্রোমোটার হোল্ডিং দেখতে হয়, প্রোমোটার হোল্ডিং এর ভিতরে প্লেজ প্রোমোটার হোল্ডিং কত আছে দেখতে হয়, এফআইআই ডিআইআই কত হোল্ডিংস আছে সেগুলো ট্রেন্ড দেখতে হয়, সব কিছু দেখতে হয়, এইগুলো সব লাস্ট 5 ইয়ার্সের ট্রেন্ড দেখতে হয়, অনেক জিনিস আছে, ইপিএস দেখতে হয়, আর অনেক জিনিস আছে। এটা স্টক লেভেলে, বেসিক লেভেলে। অ্যান্ড পুরো ব্রডার মার্কেট বোঝার জন্য একমাত্র দেখতে হয় ম্যাক্রো ট্রেন্ডস, ম্যাক্রো ইভেন্টস। অ্যান্ড আপনাকে নিউজ হবে, অ্যান্ড নিউজের ভিত্তিতে চললে হবে না, বিকজ নিউজগুলো ম্যানিপুলেটিভ হয়, আগেই পজিশন নিয়ে নেওয়া হয়। তো আপনাকে নিউজটা কি আসতে চলেছে, অ্যান্ড আপনাদের অ্যানালিসিস হিসেবে যে মার্কেট এখান থেকে ডাউন যাবে এখান থেকে আপ হবে, সেই অনুযায়ী আপনার অ্যানালিসিস হিসাবে নিউজটা আসছে কিনা তখন চেক করতে হবে। এরকম করে মার্কেটটা চলে, যেটা আপনাদের টাইম দেওয়া সম্ভব না, উই নো দ্যাট। এটা হচ্ছে রিসার্চ। তো যদি মনে হয় যে এতটাও সোজা না, তো যদি আপনার এক্ষুনি মনে হচ্ছে ইউনিট অ্যান্ড অ্যাডভাইজার, আমি আমাকে প্রমোট করছি না, আমি বলছি না প্রমোট করলেও বা কি, বিকজ আপনাদের এখানে প্রফিট, বিকজ আপনারা যদি কেউ খুঁজে থাকেন যে আমার কোনো অ্যাডভাইজার নেই, আমার দরকার, সত্যি বড় ফান্ড আস্তে আস্তে হচ্ছে, তো আপনাদের এখানে খোঁজাটা এখানেই শেষ। বাট যদি কেউ ভাবছেন যে প্রমোট করছি, কোনো ব্যাপার না, বিকজ আমরা খাটছি সেই হিসেবে, কেন বলবো না, ঠিক আছে। তো এখানে ফর এক্সাম্পল এসআইপি অ্যান্ড লামসামের ব্যাপারটা কখন কি ইনভেস্টমেন্ট হতে পারে, ধরুন কেউ এখানে এসআইপি করছেন কবে থেকে, সেপ্টেম্বর 2024 থেকে, নিফটি তো 26,200 সামথিং, 26,300 লিখছি অ্যাপ্রক্স থেকে পড়া শুরু করেছিল। এবার এখান থেকে ডাউন হলো, ডাউন গিয়ে আপ গিয়ে আবার নতুন অল টাইম হাই 26,400-র কাছে তৈরি করেছে কিছু মাস আগে, ওখান থেকে ডাউন গিয়ে মার্চ থেকে এই এপ্রিলে আবার একটু আপ ট্রেন্ড এই অবধি চলে এসছে। এবার আপনি দেখুন, আমি মনে করছি এখান থেকে ধরুন ডাউন আপ করতে করতে আবার নতুন অল টাইম হাই ধরুন 28,000-এ লাগাবো,
কোনো না কোনো দিন তো যাবেই, কবে যাবে না যাবে এটা ওই চ্যানেলে বলা আছে। যাই হোক, তো এখানে কেউ যদি এসআইপি স্টার্ট করেছে টপে, সে এখানে নেক্সট মান্থে দেখুন ভয় পেয়ে গেছে যে বাবা ডাউন হলো, এখানে ডাউন হলো, এখানে ডাউন হলো, এখানে একদম ডাউন। তো এইখানে যে কিনেছে না, লাস্ট ধরুন কে 10,000 টাকা করে এসআইপি চলে, 10 10 10 10 10 মানে 5 মাসে 50,000 টাকা দিয়েছে। এটা থেকে এখানে লস, এটা থেকে এখানে লস, এটা থেকে এখানে লস, এটা থেকে এখানে লস, আর এটা ব্রেক ইভেন। 50,000-এর ভ্যালুটা সবকটা থেকেই লস। এটা থেকে 20%, এটা থেকে 10%, এটা থেকে 5%, এটা থেকে 2%, এরকম করে করে অ্যাভারেজে 50,000-এর ভ্যালুটা 42 43K এর কাছে দেখলেন। এ বাবা, এর থেকে এফডি ভালো। বাট যে এখানে এসআইপি বাড়ায়নি বা এখানে বেশিরভাগ লোক লস দেখে স্টপ করে দেবে, এটাই ভুল। উল্টে এখানে উপরে স্টপ করা উচিত ছিল, স্টপ তো করা উচিত না, বাট এখানে উল্টে বাড়ানো উচিত বা লামসাম দেওয়া উচিত বা এসআইপি বাড়ানো উচিত, বা অ্যাটলিস্ট কিছু না করলে এসআইপিটাকে ভালোভাবে চালানো উচিত। কেন? বিকজ এখানে তো মার্কেটকে, দেশের জিডিপি কে যেতেই হবে, নাহলে তো আপনার চাকরি বাকরিও থাকবে না দেশ যদি না বাড়ে। যদি যেতে হয়, এবার প্রফিটটা কোত্থেকে সব থেকে বেশি, পোর্টফোলিওটা কে বানাবে, এটাই সব থেকে দেখুন ম্যাক্সিমাম প্রফিট এটাই দিচ্ছে, এতটা প্রফিট পুরো এটা দিচ্ছে। অ্যান্ড এইটা যেটা একদম টপ, একদম কম দিচ্ছে। তো যখন শুরু হয়েছে প্রথম 5টা বছর, প্রে করুন ভগবানের কাছে মার্কেটটা যতটা পারবেন সস্তায় এসআইপি যেন পেয়ে যান, অ্যান্ড মার্কেটটা যত খুশি একটু রাউন্ডেড বটম প্যাটার্ন একটা যেন তৈরি করুক। বিকজ এইখানে যে ইউনিটটা 10,000 টাকার ইউনিটটা হয়েছে, এই 10,000 টাকার ইউনিটটা যে হয়েছে 28,000-এ, তাহলে এটা কম্পেয়ার করলে দেখুন এই 10,000-এর ভ্যালুটা 11,000-ই হবে। 26,300 থেকে 28,000 মানে অ্যাপ্রক্স আমি ধরলাম 10%, 11,000-ই হবে। বাট এখান থেকে যে মার্কেট 22,000-এ হয়েছে, এখান থেকে 30% অ্যাপ্রক্স মানে 10,000-এর ভ্যালুটা 13,000 হবে। হলো তো আপনার পোর্টফোলিওতেই ফায়দে। এরকম করে বুঝতে হবে। লামসাম সিমিলারলি এখানে করলে হবে না, লামসাম এই সব জায়গায় দিতে হবে। টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। টাকা আছে বলে একটা এরএফও দেখলাম কিনে নিলাম, ওইরকম করলে হবে না। যারা কেনায় প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম দেম। র্যান্ডাম দেখলাম, আর কি দেখেন আপনারা, পাস্ট রিটার্ন, যেটা আমরা কোনো দিন দেখি না। অ্যান্ড তাই জন্য মতিলাল অসওয়াল যখন আপনারা লাফাচ্ছিলেন যে পাস্ট রিটার্ন থেকে মতিলাল মিড ক্যাপই ভালো, পরাগপারি ফ্লেক্সি ক্যাপই ভালো, ডিফেন্স ফান্ডগুলো 2 বছর আগে লাফাচ্ছিলেন, পিএসইউ ফান্ডগুলো লাফাচ্ছিলেন, নিপন স্মল ক্যাপ, কোয়ান্ট স্মল ক্যাপ, প্রত্যেকটা বার আমরা বলেছি যে এই ফান্ডটা পড়তে চলেছে, তারপরে আপনারাই রিগ্রেট করেছেন। লস কারোর হয়নি, আপনারই লস হয়েছে, আর কারোর লস হয়নি। রাইট? তো এই মেন্টালিটি নিয়ে চললে আপনারা জিতবেনই জিতবেন, অ্যান্ড সুইচিং করতেই হবে, নাহলে ফান্ড ভ্যালু পড়ে যাবে। আচ্ছা, কিছু কমেন্টের দিকে চলে যাই আমি। আর অলমোস্ট রাত হয়ে গেছে, এখন রাত অ্যাপ্রক্সিমেটলি, যেহেতু কাজের পরে জিনিসটা বানাই, তো অ্যাপ্রক্স 2:50 মানে 3টে বাজে। তো বেশি কমেন্ট এক্সট্রিমলি সরি নিতে পারিনি, অ্যান্ড কোনো কারণের জন্য ইউটিউব আগের ভিডিওটা টেক ডাউন করে নিয়েছে। যখন সত্যি কথা অ্যান্ড ভালো রিসার্চ আমরা দিই, তখন ইউটিউবের কোনো কোনো সময় প্রবলেম হয় যে ওই জিনিসগুলো না বাইরে না আসে। তো আপনারা প্লিজ সাপোর্ট করবেন। অ্যান্ড সাপোর্টটা কীভাবে আমরা চেক করবো, কীভাবে চেক করবো জানেন? যদি এই ভিডিওতে 500 লাইক, 200 জনের সাথে শেয়ার, অ্যান্ড 500টা লাইক, 200 জনের সাথে শেয়ার, অ্যান্ড যদি 300টা কমেন্ট আসে, এটা আমরা চেক করব। যে নিচে যদি আসে বুঝবো আপনারা ভালো বেসেছেন। অ্যান্ড এর পার্ট 2 যদি দরকার, যে এগুলো স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে আমরা যদি বোঝাই যে কিভাবে কি কি অ্যানালিসিস যেগুলো বললাম স্টকের ব্যাপারে করতে হয়, এগুলো পি রেশিও কি হয়, পিবি রেশিও কি হয়, যদি একটা একটা করে বুঝতে চান, নিচে পার্ট 2 কমেন্ট করতে পারেন, বা আমাদের ভিডিও কেমন লাগে কমেন্ট করতে পারেন, বা এরকম ইনি যেমনি কমেন্ট করেছেন এরকম কমেন্ট করতে পারেন। হোয়াট এভার কমেন্ট করবেন, 500 200 300 এই কম্বিনেশন যদি হয়, নেক্সট ভিডিওতেই পার্ট 2 আসবে। যদি আসে তাহলে করবো, যদি না আসে কোনো ব্যাপার না, আমরা তো মার্কেট অলরেডি জানি, বুঝবো আপনাদের আমার ভিডিও ভালো লাগে না, অ্যান্ড শেখার আপনার ইচ্ছা নেই। তো দেখি আপনারা কেমন ভালোবাসা দেন। আচ্ছা, ফার্স্ট কমেন্টের দিকে যাবো। দাদা, বাজাজ ফিনসার্ভ ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস ফান্ড, বিএফএসআই ফান্ড, ডিরেক্ট গ্রোথ ফান্ডটা কি আদেও ভালো? আমার অ্যাডভাইজার সাজেস্ট করেছে, বাট আমার ডাউট হচ্ছে এই ফান্ডটার উপর। প্লিজ দাদা এটা জানাবেন। এটা আপনার অ্যাডভাইজার বলেছে, আপনার অ্যাডভাইজারকেই বলতে হবে। কিন্তু ছোট ভাইয়ের মতো যদি একটা জিজ্ঞেস করেন, নর্মালি আমি জেনারেলি বলি না, বাট তাও একটা বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল, বাজাজ ফিনসার্ভ নতুন একটা এএমসি, এই এএমসিটা মানে পুরো মিউচুয়াল ফান্ডের এএমসি হিসেবে এখনো প্রুভেন না। তাই জন্য ফান্ড ম্যানেজার সস্তায় সস্তায় রাখে, বিকজ অতটা বড় লোক এএমসি নয়, টাকা পয়সা বেশি নেই। তাই জন্য সস্তায় ফান্ড ম্যানেজার রাখার জন্য ভালো ফান্ড ম্যানেজার বা ভালো ইন্টেলিজেন্স পায় না।
ভালো সফটওয়্যারস নেই রিসার্চ করার জন্য, এটার যে একটা ড্রব্যাক। সেকেন্ডলি বিএফএসআই অ্যাজ আ সেগমেন্ট, ফার্স্ট অফ অল এটা হচ্ছে আর একটা সেকেন্ডলি এটা হচ্ছে সেক্টরাল সেগমেন্ট বা থিমেটিক ফান্ড আপনি বলতে পারেন। তো যেহেতু সেক্টরাল ফান্ড, দ্যাট ইজ দ্য রিজন আমি এখান থেকে দূরে থাকতে পছন্দ করি। কখন বিএফএসআই বাড়বে তখন খুব বাড়বে, যখন কমবে তখন খুব কমবে, মার্কেটের সাথে অ্যালাইন থাকে না, বিকজ একটা সেগমেন্টের উপরই কাজ করে। অ্যান্ড বিএফএসআই এখনের জন্য খুব ভালো আছে, বাট আনে বলে কিছু মাস বা কিছু বছরের জন্য সব থেকে বেশি ড্রডাউন আমি বিএফএসআইতেই দেখছি। ইনস্ট্যান্টলি আমি বলছি না, বাট কিছু মাস পর থেকে আমি দেখছি। তো আপনার অ্যাডভাইজার কি অ্যাডভাইজার আমি জানি না, তার আলাদা থটস থাকতে পারে, লং টার্ম শর্ট টার্ম আপনার গোল অনুযায়ী। আমি আপনার গোল জানি না, সেই হিসেবে কমেন্ট করতে পারবো না, বাট আমার পছন্দ না কারেন্টলি এটা। নেক্সট, রাজদা, আমি আমার এনজে অ্যাকাউন্টটা তোমার কাছে ট্রান্সফার করে এইবারের মতো বেঁচে গেছি, কারণ আমার আগের ফান্ড ম্যানেজার এইভাবে বোঝাতো না আর এত বটমে বাই করাতো না, যে কোনো জায়গায় করিয়ে দিত। এটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, যে আপনার ফান্ড থাকবে, দেখবেন আমরা ওয়েট করে যে আমরা লিখে রাখছি, আমরা যখন ইনভেস্ট করবো আমরা ঠিক জানাবো, টাইম নিয়ে আমরা অ্যান্ড টেস্টও করি আপনার পেশেন্স আছে কিনা। আপনার যদি একটা মাস ওয়েট করার জন্য পেশেন্স নেই, আমরা ফার্স্টেই সংকেত পেয়ে যাই যে আপনারা 10 বছর টিকতে পারবেন না, আমাদের জন্য ভালো আপনাদের জন্য ভালো। তো আমরা ফার্স্টেই যে ওয়েট করে না 2-3 মাস পর ইনভেস্টমেন্ট স্টার্ট হবে বা আমরা এন্ট্রি প্রাইস ভালো নেবো, ওখানেই আমরা বুঝে যাই যে আপনার পেশেন্স আছে কিনা। যারা পেশেন্স আছে তারা ইনভেস্ট করে, তাদের নিয়ে তারা করে না তারপরে। তো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই। থ্যাংক ইউ সো মাচ কমপ্লিমেন্ট দেওয়ার জন্য, ভালো লাগলো। এরকমই যারা যারা কমপ্লিমেন্ট করতে চান নিচে কমেন্ট করতে পারেন, আমরা সবার কমেন্টটা পড়ি বলে। লাস্ট কোয়েশ্চেন অফ দ্য ডে আজকে, যে প্রি আইপিও থেকে এসছে কমেন্টটা, আইপিও আসার আগে বাই করলে লিস্টিং হওয়ার পর কি সাথে সাথে সেল করা যায় নাকি 6 মাস ওয়েট করতে হয়? দুটো জিনিস এখানে বলবো। একটা হচ্ছে ডিরেক্ট অ্যান্সার। ডিরেক্ট অ্যান্সার ইজ, যদি আইপিওর আগে, ধরুন 1 বছর আগে কিনলেন, আইপিও আজকে এলো, সেটার ইনস্ট্যান্ট সেল আপনি করতে পারবেন না, যেহেতু প্রি আইপিও 6 মাস ওয়েট করতে হবে, তারপরেই প্রফিট লস যা আছে আপনি সেল করতে পারবেন। এটা হচ্ছে নাম্বার 1। এটা কখন আপনি নিজে থেকে কিনলেন, ডিরেক্ট কোনো প্ল্যাটফর্মের থেকে কিনলেন, প্রাইমারি কোনো প্ল্যাটফর্মের থেকে কিনলেন, অ্যান্ড কোনো অ্যাডভাইজার নেই, এটা নাম্বার 1। নাম্বার 2, অ্যাডভাইজার নিয়ে ভালো রিসার্চ বা আমাদের থেকে কিনলেন সেকেন্ডারি মার্কেট থেকে, তো আপনি রিসার্চও পেলেন কখন কি বেচতে হবে, প্লাস আইপিও আসার আগেও আপনি সেল করতে পারবেন। কারা বায়ার হয়ে যায়? আমরাই বায়ার হয়ে যাই, আমরা অ্যাজ আ কোম্পানি বাইং করে নিই, বা আমাদের অন্য কোনো ক্লায়েন্ট বায়ার হয়ে যায় যারা ইন্টারেস্টেড থাকে, আপনি তখন সেলার হয়ে যান যদি এক্সিট করার থাকে আমাদের রিসার্চ অনুযায়ী। তো সেই হিসাবে আমরা লিকুইডিটিটা সেরকমভাবে প্রোভাইড করে রাখি, যেহেতু আমরা 5 গুণ মাল আপনাদের যেটুকু কিনছেন সেটা থেকে তুলে রাখি লিকুইডিটি মেনটেন করার জন্য, যেটা অন্য কিছু ভাবে পাবেন না। তো আপনি আইপিও আসার ধরুন 3 মাস আগে এনাফ প্রফিট পেয়ে বেরিয়ে গেছেন, বেরোতে চান বেরিয়ে যেতে পারেন, বিকজ আমরাই লিকুইডিটি প্রোভাইড করে দিই, যেটা আপনি ডিরেক্টলি কোনোদিন পসিবল না। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। অ্যান্ড যারা ইনভেস্টার্স তাদের জন্য আমরা এখনের জন্য 1 লাখ দিয়ে স্টার্ট, বা 3 লাখ টাকা হলে খুব ভালো হয়, 5 লাখ হলে তো খুবই ভালো হয়। আর যারা নন ইনভেস্টার, যাদের আমরা মিউচুয়াল ফান্ড মেনটেন করি না, ঠিক আছে, পোর্টফোলিও ম্যানেজ করি না, তাদের জন্য 5 লাখ মিনিমাম এখনের জন্য স্টার্ট। আমরা আস্তে আস্তে 2-3 মাস পরে এই জিনিসটাকে, মিনিমাম ক্যাপিটালটাকে প্রি আইপিও স্টকের জন্য বাড়াবো, বিকজ রিসেশনের সময় সব থেকে জিনিস ভালো হবে হচ্ছে প্রি আইপিও স্টকসই, যেগুলো রিসেশন বা মার্কেটের নিফটির সাথে আপ ডাউন অ্যালাইনমেন্ট থাকে না, ওটা নিজের ফান্ডামেন্টাল ভালো থাকলে সেটা বাড়তে বাধ্য। অ্যান্ড আমাদের খুব তাড়াতাড়ি 2 থেকে 3 মাসের মধ্যে খুব তাড়াতাড়ি একটা 5টা স্টকের পোর্টফোলিও তৈরি হচ্ছে। 5 লাখ থাকলে 1 লাখ করে 5টাতে আমি ভাগ করতেই পারবো। যারা যারা ইচ্ছুক আমাদের রিসার্চে নেবেন, 3-4 বছর আমাদের টাইম দেবেন, 2-3 গুণ অ্যাপ্রক্সিমেটলি 10 ইয়ারের যদি এরকম কিছু প্রফিটের কিছু পাই, তাহলে আপনার নিচে কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই আছে। কৌশিকের নাম্বারটা ফার্স্ট, আমার নাম্বারটা সেকেন্ডে। যে যা কাউকে খুশি আপনি ফোন করতে পারেন, রবিবার ছাড়া রাত 8টা থেকে 10টার মধ্যে। একবারে কল না পেলে রাত 11:30টার মধ্যে আমরা সবাইকে কল ব্যাক করে নিই, রাইট? যদি মনে কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করবেন, লাইক করবেন, লাইক টার্গেটটা দেখি আপনারা কেমন ভালোবাসছেন, অন্যদের সাথে শেয়ারও করবেন। অ্যান্ড নতুন যদি হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না। আশা করি ভিডিওটা থেকে অনেকটা নলেজ পেলেন, অ্যান্ড একটু হলেও আপনাদের নলেজটা বাড়লো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।